চলুন আজ বাংলাদেশের অর্থনীতির এমন এক অদৃশ্য শক্তি নিয়ে কথা বলা যাক, যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আমরা হয়তো আলাদা করে খেয়ালই করি না। কখনো কি ভেবে দেখা হয়েছে যদি হঠাৎ একদিন পেট্রোল বা গ্যাস ফুরিয়ে যায় তাহলে কি হবে? গ্যাসের জন্য গাড়ির লম্বা লাইন, প্লাস্টিকের কারখানায় উৎপাদন বন্ধ, আর ফসলের মাঝে সার নেই। এই দৃশ্যগুলো কিন্তু কোনো সিনেমার গল্প নয়, বরং একটা সম্ভাব্য ভবিষ্যতের সতর্কবার্তা। আজ আমরা এই সংকটের গভীরতা আর এর থেকে বেরোনোর পথটা খুঁজে দেখব। তো এই পেট্রোকেমিক্যাল জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হওয়া কিছু রাসায়নিক, আর এগুলোই কিন্তু আমাদের আধুনিক জীবনযাত্রার একদম ভিত্তি। হাতে থাকা প্লাস্টিকের বোতলটা থেকে শুরু করে গায়ের পোশাক, জমির সার, এমনকি জীবন বাঁচানো ওষুধ পর্যন্ত কোথায় নেই এর ব্যবহার। ব্যাপারটা অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে শুধু প্লাস্টিক শিল্পের দিকে তাকালেই হয়। আমাদের দেশের মোট জিডিপির প্রায় 1% আসে এই খাত থেকে, আর ভাবুন 5 লক্ষেরও বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান হচ্ছে এখানে। তার মানে বুঝতেই পারছেন, এই খাতে ছোটখাটো একটা ধাক্কাও কিন্তু পুরো অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। তাহলে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব। প্রথমে আমরা জানব কিভাবে পেট্রোকেমিক্যাল আমাদের শিল্প আর কৃষিকে চালাচ্ছে। তারপর দেখব একটা সংকট কিভাবে একটার পর একটা চেইন রিয়াকশনের মতো ছড়িয়ে পড়ে। আর সবশেষে অবশ্যই এর থেকে বেরোনোর উপায়গুলো নিয়েও কথা বলবো। তো প্রথমেই চলুন দেশের বড় বড় শিল্প খাতগুলোর দিকে তাকাই, দেখি এই খাতগুলো আসলে কতটা পেট্রোকেমিক্যালের উপর নির্ভর করে চলে। দেখুন, এই সংখ্যাটা কিন্তু বেশ অবাক করার মতো। বাংলাদেশে প্লাস্টিকের চাহিদা প্রতি বছর প্রায় 20% হারে বাড়ছে। আর এই বিশাল চাহিদা মেটাতে আমাদের কি করতে হচ্ছে? প্রতি বছর প্রায় 1,42,000 মেট্রিক টন পিইটি রেজিন বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। মানে আমাদের আমদানি নির্ভরতা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তাই এই একটা তথ্য থেকেই স্পষ্ট। তবে এই বিপুল ব্যবহারের একটা অন্ধকার দিকও কিন্তু আছে। প্রতিদিন দেশে প্রায় 3,000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, আর তার প্রায় 1/3 মানে 1,000 টন সরাসরি আমাদের নদী নালায় গিয়ে পড়ছে। এই ছবিটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, ব্যবহারের সাথে সাথে পরিবেশের প্রতি দায়িত্বটাও কিন্তু অনেক বড়। এবার একটু ভাবুন তো, কোনো কারণে যদি জ্বালানির সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সোজা কথায় প্লাস্টিক কারখানাগুলোর উৎপাদন থেমে যাবে। এর ফলে একদিকে বাজারে জিনিসপত্রের ঘাটতি হবে, আর অন্যদিকে রিসাইকেল না হওয়া প্লাস্টিকের পাহাড় জমে পরিবেশের জন্য আরও বড় একটা হুমকি তৈরি হবে। আচ্ছা, প্লাস্টিকের পর এবার আসি আমাদের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ তৈরি পোশাক শিল্পের কথায়। এখানেও কিন্তু পেট্রোকেমিক্যালের বিশাল ভূমিকা। শুধু 2022 সালের কথাই যদি বলি, এই শিল্পের জন্য প্রায় 1,10,000 টন পলিয়েস্টার ফাইবার আমাদের আমদানি করতে হয়েছে। আর এই নির্ভরতা কিন্তু কমছে না, বরং সামনে আরও বাড়বে। কারণ বিজিএমই এর টার্গেট হলো 2030 সালের মধ্যে আমাদের তৈরি পোশাকের প্রায় 40% আসবে ম্যানমেড ফাইবার থেকে। তার মানে আমাদের পোশাক শিল্প ভবিষ্যতে পেট্রোকেমিক্যালের ওপর আরও অনেক বেশি নির্ভরশীল হতে যাচ্ছে। একটু ভাবুন, গ্যাস বা ডিজেলের ঘাটতি এই শিল্পের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। যখন জ্বালানির অভাবে জেনারেটর চলে না আর একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু শুধু দেশের রপ্তানি আয় কমে না, এর সাথে জড়িয়ে থাকা হাজার হাজার শ্রমিকের জীবনটা অনিশ্চিত হয়ে পড়ে। কারখানার মেশিনের সাথে সাথে তাদের স্বপ্নগুলো যেন থেমে যায়। এখন আসা যাক জীবন রক্ষাকারী ওষুধ শিল্পের কথায়। ওষুধের বোতল, স্যালাইনের ব্যাগ, সিরিঞ্জার কভার, এসব প্যাকেজিংয়ের জন্য প্লাস্টিক তো লাগবেই। এখানে একটা ভালো খবর হলো, আমাদের দেশেরই প্রায় 30টা কোম্পানি এই চাহিদার 70% মিটিয়ে দিচ্ছে। তবে বাকি 30%-এর জন্য কিন্তু আমাদের এখনও বিদেশের উপরই নির্ভর করতে হয়। তো শিল্প খাতের কথা তো হলো, এবার চলুন দেখি এই সংকটটা আমাদের খাবারের প্লেট আর প্রতিদিনের জীবনে কিভাবে সরাসরি প্রভাব ফেলতে পারে। কৃষিক্ষেত্রে পেট্রোকেমিক্যালের সবচেয়ে বড় ব্যবহার কোথায় জানেন? সার তৈরিতে। আর এই সারের মূল উপাদানই হলো প্রাকৃতিক গ্যাস। আমাদের দেশে বছরে সারের চাহিদা প্রায় 26 লাখ টন, কিন্তু গ্যাস সংকটের কারণে দেশের 5টা সরকারি কারখানার 4টাই বন্ধ। ফলে আমরা বানাতে পারছি মাত্র 10 লাখ টনের মতো। বাকিটা বিপুল টাকা খরচ করে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। আর এই জায়গাটাতে কিন্তু সংকটের আসল কেন্দ্র। আমাদের পরিবহন আর বিদ্যুৎ, এই দুটো সবচেয়ে জরুরি খাতে জ্বালানির প্রায় 95%ই আসে বিদেশ থেকে। এর মানে কি দাঁড়ায়? মানে হলো আন্তর্জাতিক বাজারে ছোট্ট একটা ঢেউ উঠলেই আমাদের পুরো দেশ জুড়ে বড় ধরনের একটা ধাক্কা লাগে। আর এই যে বিশাল নির্ভরশীলতা, এর ফল কিন্তু আমরা প্রায়ই টের পাই। যখনই জ্বালানি সংকট হয়, বাসের ভাড়া বেড়ে যায়, জিনিসপত্র আসতে দেরি হয়, আর ঘন্টার পর ঘন্টা লোডশেডিং তো আমাদের জীবন আর শিল্প দুটোকেই থামিয়ে দেয়।
গ্যাসের অভাবে প্রায় 6.5 গিগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তো বসেই আছে, চলতেই পারছে না। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা খাতের কথা বললাম। এখন চলুন সবগুলো বিন্দুকে এক সুতোয় গেঁথে দেখি কিভাবে একটা খাতের সমস্যা অন্য সব খাতকে জড়িয়ে ধরে একটা ভয়ঙ্কর ডমিনো এফেক্টের জন্ম দেয়। এই টেবিলটা আমাদের ঝুঁকির একটা পরিষ্কার ছবি তুলে ধরে। দেখুন, কৃষি, পরিবহন, বিদ্যুৎ, মানে আমাদের প্রতিদিনের জীবনের জন্য যেগুলো সবচেয়ে বেশি দরকারি, সেই খাতগুলোই কিন্তু জ্বালানি সংকটের সময় সবচেয়ে বেশি বিপদে পড়ে। আর এর অর্থনৈতিক ধাক্কাটাও হয় সবচেয়ে মারাত্মক। পুরো ব্যাপারটা আসলে একটা ডমিনো খেলার মতো। দেখুন, প্রথম ডমিনোটা হলো জ্বালানি সংকট। ওটা পড়লেই পরেরটা পড়ে, মানে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ হলে বাজারে জিনিসের অভাব হয়, দাম বেড়ে যায়। এরপর পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় সাপ্লাই চেইনও অচল হয়ে যায়। আর এই সবগুলোর শেষ পরিণতি দেশের অর্থনীতি ছোট হয়ে আসা, মানে অর্থনৈতিক মন্দা। আচ্ছা, সমস্যা তো অনেকগুলো চিহ্নিত করা হলো। এখন প্রশ্ন হলো, এর থেকে বেরোনোর পথটা কি? চলুন শুধু সমস্যা নিয়ে না ভেবে এবার কিছু বাস্তব সমাধানের দিকেও তাকানো যাক। এর মধ্যে একটা বড় সম্ভাবনা কিন্তু লুকিয়ে আছে আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যের মধ্যেই, মানে রিসাইক্লিং। যেমন বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড বা বিপিসিএল, ওরা ফেলে দেওয়া পিইটি বোতল রিসাইকেল করে বছরে প্রায় 10,500 টন রেজিন বানাচ্ছে। ভাবুন, এই ধরনের উদ্যোগগুলো একদিকে যেমন শিল্পের কাঁচামালের অভাব পূরণ করছে, তেমনি আমাদের বিদেশ নির্ভরতাও কিন্তু কমাচ্ছে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা নতুন প্লাস্টিক বানানোর সাথে রিসাইক্লিংয়ের একটা তুলনা করি। নতুন করে প্লাস্টিক বানাতে গেলে প্রচুর শক্তি লাগে, বিদেশ থেকে কাঁচামাল আনতে হয়। আর অন্যদিকে রিসাইক্লিংয়ের শক্তিও লাগে অনেক কম, আর আমাদের দেশীয় বর্জ্যই সম্পদে পরিণত হয়। মানে এটা ব্যবসায়ীদের জন্য একটা সাশ্রয়ী আর টেকসই উপায়। তাহলে প্রশ্ন আসে, এখানে আমাদের মানে সাধারণ মানুষ আর ব্যবসায়ীদের করণীয়টা কি? দেখুন, ব্যক্তিগতভাবে আমরা অপ্রয়োজনীয় প্লাস্টিক আর জ্বালানির ব্যবহার তো কমাতেই পারি। আর যারা ব্যবসা করেন তারা রিসাইকেল করা জিনিসপত্র ব্যবহার করতে পারেন। নিজেদের কারখানায় এনার্জি অডিট করে দেখতে পারেন কোথায় জ্বালানি বাঁচানো যায়। আর সবাই মিলে আমরা নবায়নযোগ্য শক্তির পক্ষে কথা বলতে পারি, যাতে এদিকে বিনিয়োগ বাড়ে। শেষ প্রশ্নটা আসলে আমাদের সবার নিজেকেই করার। আমরা এখন জানি এই সম্পদগুলোর উপর আমরা কতটা নির্ভরশীল। এখন ভাবার বিষয় হলো, এই বিরাট চ্যালেঞ্জটা মোকাবেলা করে আমরা সবাই মিলে কিভাবে একটা টেকসই আর নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি।